আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের ফাইন্যান্সের সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত ফাইন্যান্সের আমাদের ধরো বইয়ের যে অধ্যায়গুলো ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা শেষ করেছি। বিমা প্লাস হচ্ছে ব্যাংকের বিভিন্ন হিসাব নিকাশ চেক এই বিষয়গুলো তোমাদের সাথে পড়িয়েছি এবং আজকে আমরা তোমাদের যে সমস্যাগুলো ছিল তোমরা বলেছিলে যে ম্যাথ রিলেটেড কিছু সমস্যা আছে, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়ার জন্য আজকে আমরা বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং এই কোয়েশ্চেনগুলো যদি আমরা সলভ করতে পারি তোমরা খুব ইজিলি গেস করতে পারবা যে তোমাদের যে সামনে এইচএসসি পরীক্ষা আসছে ওইখানে প্রশ্নটা কোন স্ট্যান্ডার্ডে হয়। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করো আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পারছো কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই তোমাদের ক্লাসটা শুরু করে দেব। আজকে সম্পূর্ণ আমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এইখানে তোমাদের যে ম্যাথগুলো আসছিল স্পেশালি 2023 সালের দিকে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো এবং এর মাধ্যমে তোমরা বুঝতে পারবা। এবং তোমাদের অলরেডি প্রতিটা টপিক বা হচ্ছে লেকচার আমরা ধরে ধরে পড়িয়েছি এবং একটা লেকচারের পিছনে 2 থেকে 3 দিন সময় দিয়েছে তোমাদের। তো আশা করছি অধ্যায়গুলো ক্লিয়ার হয়েছে। আসলে ক্লাস যতই করো তুমি যদি বাসায় একটু নিয়মিত পড়াশোনা না করো তাহলে কিন্তু বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হবে না। ম্যাথ আমি দেখায় দিচ্ছি ঠিক আছে, এখন তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তোমার কাছে কিন্তু ম্যাথগুলো ইজি মনে হবে, কিন্তু যখন তুমি পরীক্ষার হলে করতে যাবা তখন কিন্তু তুমি সেখানে কনফিউজড হয়ে যাবে বা হচ্ছে হিসাব মিলাইতে পারবে না, এই ধরনের সমস্যা তোমার সৃষ্টি হবে। তো এখন বলবো তোমাদের এইচএসসির জন্য যে সময়টুকু হাতে আছে এই সময়টুকুর ভিতরে একটা গোছানো প্রস্তুতি নাও এবং তোমাদের যে টপিকগুলোতে সমস্যা এগুলো বারবার প্র্যাকটিস করো এবং হচ্ছে পরীক্ষা দাও, এটার কোনো বিকল্প নাই। তুমি বাসায় যত বেশি পরীক্ষা দিতে পারবা তোমার প্রস্তুতিতে তত বেশি গোছানো হবে। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছো আমি বলবো তোমাদের পরিচিত জন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আজকের বোর্ড কোয়েশ্চন সলভে হচ্ছে আমাদের ফাইন্যান্সের একটা শেষ ক্লাস হতে যাচ্ছে। এর পরবর্তীতে তোমাদের যদি আলাদাভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়, তোমরা যদি না বলো আমরা আর হচ্ছে ফিন্যান্সের ক্লাস নিব না, মূলত হচ্ছে আজকে আমাদের লাস্ট ক্লাস বলতে পারো। তো যারা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধু বান্ধব পরিচিতজন যারা আছে সবাইকে মেনশন করে দাও। খাইফা আফরিন আমাদের সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা আমরা শুরু করি ক্লাসটা, তাই না? পরবর্তীতে অনেকে যুক্ত হবে না, আমরা ক্লাসটা শুরু করি, সামনের দিকে যাই, আমরা দেখি আমাদের প্রশ্নগুলা কি আছে এবং এগুলা কিভাবে আমরা সলভ করব। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এখানে আমাদের দুইটা কোম্পানি দেওয়া আছে, একটা হচ্ছে টি কোম্পানি, একটা হচ্ছে কে কোম্পানি। কোন কোম্পানি কি কি তথ্য দেওয়া আছে দেখো। লিখিত মূল্য আছে টি কোম্পানির 1000, কে কোম্পানির 2000, এটা ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। পরবর্তী দেখো বাজার মূল্য আছে 700, কে কোম্পানি আছে 1000। মেয়াদ টি কোম্পানির কোনো মেয়াদ দেওয়া নেই, আমাদের কে কোম্পানি আছে 5 বছর। কুপন সুদের হার টি কোম্পানির 12%, কে কোম্পানির দেয়া নেই। পরবর্তীতে আছে প্রত্যাশিত আয়ের হার, টি কোম্পানির 15%, কে কোম্পানি হচ্ছে 10%। এখানে বেশ কিছু আমাদের আইটেম স্কিপ করা আছে। এখন আমাদের যখন বন্ডের বর্তমান মূল্য বলবে সেম ওয়েতে এখানে দেখো বলা হচ্ছে কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য কত, কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য বের করো। এখন আমরা বর্তমান মূল্য বের করার 3টা সূত্র জানি, তাই না? একটা হচ্ছে বর্তমান মূল্য রেগুলার ওয়েতে আমরা যেটা বের করি, একটা হচ্ছে জিরো কুপন বন্ড, একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, মনে আছে আমরা যখন লেকচার পড়িয়েছিলাম তোমাদের একটা চার্ট দিয়েছিলাম, ওই চার্টে তোমাদের হচ্ছে প্রতিটা বিষয় কোনটা থাকলে কি হবে, বা হচ্ছে কুপন সুদের হার থাকলে কি হবে, মেয়াদ না থাকলে কি হবে, তারপর হচ্ছে প্রত্যাশিত আয়ের হার না থাকলে কোন সূত্র ইউজ করব, বন্ডের কখন কোন সূত্র হবে, এই চার্টটা তোমাদের আমি দিয়েছিলাম। ওই চার্টটা থেকেই মূলত আমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো হয়েছে এবং তোমাদেরকে তখন বলেই দিয়েছিলাম যে চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা হচ্ছে বাসায় পড়ছো বা পড়াশোনা করছো এই চার্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। সেম ওয়েতে এখানে আমাদের যে কাজটা লাগছে দেখো, এখানে জাস্ট তোমাকে বলে দিয়েছে কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য বের করো। এখন তুমি এখানে কোনটা করবা, চিরস্থায়ী বন্ড করবা, জিরো কুপন বন্ড করবা, নাকি হচ্ছে মেয়াদি যে বর্তমান মূল্য আমরা বের করি রেগুলার ওয়েতে ওইটা করবা। এখানে কিন্তু তুমি যদি চার্টটা মনে রাখতে না পারো তাহলে কনফিউজড হয়ে যাবা। তো এই অঙ্কেতে বা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে যে কোয়েশ্চেনটা এসেছিল এই ম্যাথে আমাদের হচ্ছে ওই চার্টটার প্রয়োজন পড়বে। তো এখানে দেখো একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি, যেমন হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি, দেখো আমার যেহেতু কে কোম্পানি বলেছে, কে কোম্পানিতে কোন বিষয়টা আমার স্কিপ করা,
কুপন সুদের হার। কুপন সুদের হার আমার এখানে স্কিপ করা। কুপন সুদের হারটা আমরা কিভাবে বের করতাম? আই দিয়ে বের করতাম। তো আই দিয়ে আমরা বের করতাম, এই আই হচ্ছে আমাদের ম্যাথে নেই। তো আই যেহেতু নেই, তিনটা সূত্র আমাদের হাতে আছে। কোন সূত্রটাতে আই ছাড়া করা যায়? আমরা যদি চিরস্থায়ী বন্ডে যাই, চিরস্থায়ী বন্ডের সূত্রটা কি? চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে ভিভি ইজ ইকুয়াল টু আই বাই কেডি। এখানে আই আছে। আবার আমরা যদি রেগুলার বন্ডের মূল্য বের করতে যাই, তখন আই দিয়ে আমরা শুরু করি, 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি। সেম ওয়েতে আমরা যদি জিরো কুপন বন্ডে যাই, আমরা যদি জিরো কুপন বন্ড, এটা কি সূত্র? এমবি বাই 1 প্লাস কেডি হোল টু দ্য পাওয়ার এন। কি সূত্র? এমবি 1 প্লাস কেডি। এখানে কিন্তু আয়ের ব্যবহার নেই। তো এই যে আমরা তিনটা সূত্র জানি, তিনটা সূত্রের মাঝে এই জিরো কুপন বন্ডই হচ্ছে আমরা প্রত্যাশিত আয়ের হার, বা সরি কুপন সুদের হার, বা হচ্ছে যেটা আমরা আই দিয়ে বের করি, ওইটার প্রয়োজন নেই। তাহলে যখন এইখানে তোমাকে বলছে যে বন্ডের বর্তমান মূল্য বের করো, তিনটা পার্ট থেকে তুমি ইউজ করবা জিরো কুপন বন্ডের সূত্রটা। তো এইটা আমরা ইউজ করে দেখি আমরা এটা করতে পারি কিনা। এমবি বাই 1 প্লাস কেডি হোল টু দ্য পাওয়ার এন। তোমরা অবশ্যই এখানে সাইড নোট দিবা, এখানে অবশ্যই সাইড নেবা। এমবি মিনস ম্যাচিউরড ভ্যালু। ম্যাচিউরড ভ্যালু কত আছে? যেটা হচ্ছে আমাদের লিখিত মূল্য। এই যে লিখিত মূল্য, এটাই হচ্ছে আমাদের ম্যাচিউরড ভ্যালু, এটা হচ্ছে আমাদের এমবি। পরবর্তীতে আমাদের 1 প্লাস কেডি। কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার কত আছে? 10%। 10%কে কি ব্যবহার করতে পারি? 0.10। তাহলে এমবি হচ্ছে কত দেখেছিলাম আমরা? 2000, এটা 10%। 10% বা 0.10। তো এটা জাস্ট আমরা মানটা বসাই। এমবি হচ্ছে 2000 1 যোগ 0.10। আর এন এর মানটা কত? এন এর মান আছে তোমার 5 বছর। এই যে মেয়াদ এখানে স্কিপ করা, কে কোম্পানির 5 বছর মেয়াদ আছে। এখন জাস্ট ক্যালকুলেশন, 2000 1.10, 1.10কে 5 বার দাও, কত হয়? যারা যারা যুক্ত হচ্ছে অবশ্যই একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আর খাতা কলম নিয়ে বসবা। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার সময় অবশ্যই লাগবে। এক 1.6105, 1.6105। এটা যদি আমি ভাগ করি কত আসে? 1241 টাকা লেখা যায়। 1242 টাকা। এইটা হচ্ছে আমার বন্ডের বর্তমান মূল্য বের হয়েছে। আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে কে কোম্পানির বন্ডটির বর্তমান মূল্য বের করো। তো বর্তমান মূল্য বের করার আমি তিনটা সূত্র জানতাম। তিনটা সূত্র জানার মাঝে আমি দেখলাম ওদের যে ইনফরমেশনগুলো দিয়েছে, এখানে আমার কুপন সুদের হার, যেটা আমি আয় দ্বারা প্রকাশ করি, এটা নাই। এবং তোমাদের ওই চার্টটা দিয়েছিলাম জাস্ট এই সূত্রগুলো ধরার জন্য। যেহেতু আয় এখানে নেই, আমার বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য যে তিনটা সূত্র আছে, এর দুইটা সূত্রতেই আয়ের ব্যবহার আছে, আর একটা সূত্র এমন আছে জিরো কুপন বন্ড, যেটাতে আয়ের ব্যবহার নেই। আবার সেম ওয়েতে তোমার যদি টি কোম্পানি বলতো, তখন কিন্তু তোমার আবার জিরো কুপন বন্ড যদি বের করতে হলে হবে না, কারণ এখানে আয়ের মানটা দেওয়া আছে কিন্তু তুমি ইউজ করো নাই, এভাবে অঙ্ক হবে না। কারণ এখানে হচ্ছে তোমার আরেকটা বিষয় স্কিপ করা আছে, যেটা হচ্ছে মেয়াদ, বা যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন। তো ওই চার্টে আবার যাও, ওইখানে দেখো তোমার এন বা সময় স্কিপ করা হয়েছে কোথায়? জিরো কুপন বন্ড। জিরো কুপন যখন বের করি আমরা, ওইটা সূত্রটা কি? ভিভি ইজ ইকুয়াল টু আই বাই কেডি। এখানে দেখো এন এর কোনো ব্যবহার নেই, এন এর কোনো ব্যবহার নেই। তাহলে ওই যদি আমার টি কোম্পানির বর্তমান মূল্য বের করার জন্য বলা হয়, তখন আমি সেখানে চিরস্থায়ী বন্ড ব্যবহার করব। অঙ্কটা আসতেছে, দেখো কোন বন্ডে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত।
তো যেহেতু আমার দুইটার কম্পেয়ার চেয়েছে, আমি কোন বন্ডে বিনিয়োগ করবো, কোত্থেকে আমি বেশি টাকা পাবো, তার মানে দুই বন্ডেরই বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য বের করে দেখতে হবে কোন বন্ডে আমার টাকা বেশি আসছে। দিন শেষে আমি যে বন্ডে টাকা বেশি পাবো ওইখানেই তো আমি ইনভেস্ট করতে যাবো, তাই না? তো সেম ওয়েতে আমার কে কোম্পানির বর্তমান মূল্য তো আমি বের করলাম। এখন আসে টি কোম্পানিতে। টি কোম্পানিতে মেয়াদ নেই কোথায়? চিরস্থায়ী বন্ডে। তো আমি এখন চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্যটা বের করি। ধরো সংক্ষিপ্ত করার জন্য এখানে করে ফেলি। আচ্ছা, আরেকটা চার্টে যাই। টি কোম্পানি, আমরা জানি, এবং ফাইন্যান্সে যখন তোমরা উত্তর করতে যাবা তখন একটা ম্যাথের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা লিখে দিবা। ধরো একদম স্পেসিফিক করে দিবে এটা কোন কোম্পানির ম্যাথ করছো। আমরা জানি দিয়ে শুরু করবা, অবশ্যই সাইড নোট দিবা, কারণ হচ্ছে একজন টিচার যদি চায় খুব ইজিলি তোমার মার্কস কাটতে পারবে। তোমার যদি অঙ্ক হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার মার্কস এখানে খুব ইজিলি 1 মার্ক কেটে দিতে পারবে। কিভাবে? কারণ তুমি সাইড নোট দাও নাই, তুমি কোন কোম্পানি এটা হচ্ছে আইডেন্টিফাই করো নাই। এই বিষয়গুলো কিন্তু ধরার একটা জায়গা থাকে। তো তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা যেন তোমার খাতায় কোনো ফল্ট ধরা যায় এমন কোনো কিছু না থাকে। সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা যেন যে ইনফরমেশনগুলো আছে এগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ বোর্ড খাতাগুলা দেখার এক্সপিরিয়েন্স কেমন আই গেস তোমাদের মাঝে অনেকেই জানো, এত ভালোভাবে দেখে না। অনেক টিচার জাস্ট স্কিপ করে, জাস্ট কলম দিয়ে দাগ দিয়ে দিয়ে যেতে থাকে। কি লিখছো কি করছো এগুলো দেখার এত সময় নাই। তাও খাতাটা যেন পরিষ্কার থাকে, খুব কাটাকাটি খুব কম করবা, এবং যত পরিষ্কারভাবে গোছানোভাবে লেখা যায় এগুলো একটু খেয়াল রাখবা। তো এখানে আমাদের চিরস্থায়ী বন্ডের মূল্য আই বাই ক্যাডি। তো এখানে আমার আই দরকার আর হচ্ছে ক্যাডি দরকার। তো আমরা দেখে আসি। আই হচ্ছে 12%। 12% কিসের উপর? লিখিত মূল্যের উপর। লিখিত মূল্য 1000, 1000-এ 12% 120, আর আয়ের হার 15%। 1000 এর 12% 120, আর এটা 15% বা 0.15। তো এখানে আমরা জাস্ট মান বসাই 120.15, জাস্ট ভাগ করো, বের হয়ে আসবে কত আসে এটার উত্তর। 120 ভাগ 0.15, 800 টাকা। তাহলে এইখানে আমরা একটু কম্পারিজনে যাই। দেখো এখানে আমরা পেলাম কত? 1242 টাকা, তাই না? টাকা, এখানে 800 টাকা। তাহলে এখানে আমরা কে কোম্পানি 1242 টাকা, আর টি কোম্পানি 800 টাকা। তাহলে আমি দিন শেষে কোন বন্ড থেকে বেশি টাকা পাচ্ছি, কে নাকি টি? দেখো তো, কে কোম্পানি থেকে পাচ্ছি 1242 টাকা, টি কোম্পানি থেকে পাচ্ছি 800 টাকা। তাহলে এইখানে যদি তোমার প্রশ্ন আসে যে কোন বন্ডে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, যে প্রশ্নটা আমাদের ঘ নাম্বারে আসছিল, তো এই প্রশ্নটা আমরা একটু দেখি। কোন বন্ডে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, এই ধরনের প্রশ্ন আসলে সেখানে আমি উত্তর দিব অবশ্যই আমরা কে কোম্পানির বন্ডে বিনিয়োগ করব। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল। এবং তোমাদের একটা সমস্যা হচ্ছে, তোমরা প্রশ্ন দেখে ঘাবড়ে যাও। বোর্ড কোয়েশনগুলো একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে হয়, এখানে দেখবা হচ্ছে প্রশ্নটা কম বেশি সবাই পারে। তো আমরা যদি একটু কনসার্ন থাকতে পারি বা একটু নিয়মিত পড়াশোনা করে যাই, বোর্ড কোয়েশনগুলো সলভ করা কিন্তু আহামরি খুব কঠিন হয় না। তোমাদের বোর্ড কোয়েশন থেকে টেস্ট পরীক্ষা হয় না কলেজে, ওইখানকার প্রশ্নগুলো আরও বেশি কঠিন করে টিচাররা, কারণ তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করে যেন বোর্ড কোয়েশনে যে সহজ কোয়েশনগুলো তোমরা দেখবা ওইগুলোর জন্য ইজিলি তোমরা আনসার করতে পারো। তো আমাদের একটু নিয়মিত পড়াশোনা করতে হবে, এবং বোর্ড কোয়েশন যদি সলভ করি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো যে আমরা প্রিপারেশন কেমন নিচ্ছি, বা আমাদের এই পর্যন্ত যে প্রিপারেশনটা নিয়েছি সেটা আদৌ গোছানো হয়েছে কিনা। বুঝতে পেরেছি? এটা ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। এটা বুঝতে পেরেছি।
আচ্ছা, এইটা যদি বুঝে থাকি আমরা হচ্ছে আরেকটা স্লাইডে চলে যাব। ফাইল ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা। দেখো এখানে কি বলা হয়েছে, ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন 2023 সালের। সাদমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেল। শোরুম ম্যানেজার তাকে দুইটি প্রস্তাব দেয়। প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য 1,50,000 টাকা নগদে পরিশোধ করবে, সে এককালীন 1,50,000 টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনতে পারবে। সেকেন্ড হচ্ছে 25% ডাউন পেমেন্টে পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছরে পরিশোধ করতে হবে। সাদমানের প্রত্যাশিত আয়ের হার 12%। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে যদি আমরা প্রশ্নটা দেখি, স্পেশালি আমাদের তো ক নম্বরই আসে, উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য কত? এনুইটি। আমরা যখন অর্থের সময় মূল্য করেছিলাম, অর্থের সময় মূল্যতেই হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি দিন ক্লাস দিয়েছি। অর্থের সময় মূল্যতে প্রায় 3 দিন ক্লাস করেছি আমরা। তো অর্থের সময় মূল্যে যখন আমরা এনুইটি বের করি, এনুইটির হচ্ছে আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য প্লাস হচ্ছে অগ্রিম এনুইটি, ভবিষ্যৎ এনুইটি সবগুলো প্রশ্ন দেখে এসেছি এবং প্রত্যেকটার আলাদা আলাদা একটা সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা দেখে এসেছি। তো আজকে হচ্ছে আমরা এই কোয়েশ্চনটা যদি সলভ করতে যাই, উদ্দীপকে উল্লেখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য, এখানে একটা বিষয় বুঝছো, যেহেতু এনুইটির অঙ্ক করতে হবে, অগ্রিম এনুইটি নাকি সাধারণ এনুইটি। তোমার যদি প্রশ্নে শুরু শেষ এই ধরনের কোনো তথ্য দেওয়া না থাকে, তুমি সাধারণ এনুইটি ধরে প্রশ্নটা সলভ করবা। কিন্তু এইখানে কিছু আছে কিনা দেখে, বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছর পরিশোধ করবে। আমরা শুরু থেকে একটু পড়ে আসি। শোরুমে গেল, শোরুম ম্যানেজার তাকে দুইটি প্রস্তাব দেয়। মোটরসাইকেলের মূল্য 1.5 লক্ষ টাকা, 25% ডাউন পেমেন্টে পরিশোধ করে বাকি টাকা 3,000 টাকা করে সমান মাসিক কিস্তিতে 5 বছরে পরিশোধ করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মাসের শুরুতে কিংবা শেষে এই ধরনের কিছু কথা নেই। যদি এই ধরনের কোনো কথা না থাকে, আমরা কি বলেছি সেটা আমরা সাধারণ এনুইটি ধরে করব। সাধারণ এনুইটি, ঠিক আছে। তো সাধারণ এনুইটি ধরে যদি আমরা ম্যাথটা করি, তাহলেই আমাদের এটার উত্তরটা চলে আসবে। আমরা এটা একটু ছোট করে দিই। আমরা জানি মাসিক কিস্তির বর্তমান মূল্য, অথবা তুমি ডিরেক্ট পিভি দিয়ে করতে পারো, a ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস মাসিক কিস্তি আছে I/m হোল টু দি পাওয়ার n ইন্টু m বাই হচ্ছে I/m। এই তো। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো মান্থ বলা আছে কিনা আমরা দেখি। না, মাসের নামও বলা নেই। এখানে জাস্ট বলা হয়েছে সমান মাসিক কিস্তিতে পরিশোধ করবে। আমরা জাস্ট এখানে সাইড নোট দেই। পিভি কত আমাদের? পিভি হচ্ছে 3,000 টাকা বলেছিল। তারপর আমাদের লাগবে হচ্ছে, না সরি, এ হচ্ছে 3,000 টাকা, আমরা যেটা হচ্ছে পরিশোধ করবো। পিভি তো আমরা বের করব, পিভি হচ্ছে আমরা বের করব, মাসিক কিস্তি হচ্ছে ইনস্টলমেন্ট হচ্ছে 3,000 টাকা। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে আয় কত পার্সেন্ট? প্রত্যাশিত আয়ের হার 12% বা হচ্ছে 0.12। তারপর আমাদের দরকার এম, মাসিক কিস্তি এম মানে 12, এন হচ্ছে সময় কত বছর বলেছে? আগামী 5 বছরে পরিশোধ করবে।
5 বছরে পরিশোধ করবে। এই তো বুঝতে পেরেছি। এগুলো ছিল আমাদের ডিরেক্ট প্রশ্নই দেওয়া আছে, আমরা জাস্ট মানগুলো বসিয়েছি। এখন মান বসাই। এ হচ্ছে 3000, 1 মাইনাস n হচ্ছে 5, m হচ্ছে 12। পরবর্তী লাইনে যাই। দশমিক 12 ভাগ 12 কত আসে? দশমিক 01। 5 × 60, এখানে হচ্ছে 0.01। এই তো এর পরবর্তীতে আসো 1 মাইনাস 1, 1.01, এটাকে 60 বার দাও, 60 বার গুণ দাও। 1.01 কে 60 বার গুণ দাও। আমরা এখান থেকে হচ্ছে এখানে চলে আসবো। আগের অংশটুকু লিখে 3000, 1 মাইনাস 1, নিচে হচ্ছে 0.01 কত আসে? এক 1.01 কে যদি আমরা 60 বার গুণ করি তখন এখানে আমাদের কত আসবে? এটা হচ্ছে সাইন্টিফিক দিয়ে করতে হবে। এক 1.8166, 1.8166। আচ্ছা এটা লিখলাম। তার পরবর্তী লাইনে আসো। 1 মাইনাস, এটা যদি আমি 1 দ্বারা ভাগ করি, 1 ভাগ 1.8166, 0.5505, যেহেতু 7 আছে পরে 5 লিখলাম, 0.1। তাহলে এটা জাস্ট 1 থেকে বিয়োগ করি। 1 মাইনাস 0.5505, 0.4495, 0.01। 3000 সাথে এটা গুণ করব। 0.4495 ভাগ 0.01, 44.95। এটা কত আসে? 1,34,850 টাকা। 1,34,850 টাকা আমার হচ্ছে বর্তমান মূল্য বের হয়েছে, যেখানে আমি বর্তমান সময় থেকে আগামী 5 বছর পর্যন্ত 3000 টাকা করে যদি কিস্তি দেই। 1,34,850 বের হচ্ছে তোমাদের, 1,34,850। আচ্ছা এটা একটু মুছে দেই, এখানে একটু বোঝানোর আছে। তো গ নাম্বার প্রশ্ন শেষ। ঘতে কি বলা হয়েছে দেখো, সাদমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? অর্থের সময় মূল্যের ধারণার আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা কোন বিকল্পটি সে গ্রহণ করবে? এক হচ্ছে বিকল্প 1, ধরো এটা হচ্ছে বিকল্প প্রথম আমার, এখানে তার খরচ হচ্ছে কত? 1,50,000 টাকা। এটা সে এককালীন টাকা পরিশোধ করে গাড়িটা কিনতে পারবে। আর সেকেন্ড অপশন হচ্ছে বলা হচ্ছে 25% ডাউন পেমেন্ট করে। তো 1,50,000 এর 25% কত? 1,50,000 এর 25% বের করো তো, 33-37 টাকার মতো আসবে। $37,500, 37,500। এটা হচ্ছে 25%। আর বাকি 75% কোথায় জানো? এই যে হচ্ছে বাকি 75%। এখানে কিন্তু তোমাকে ক্লিয়ার বলে দিয়েছে
25% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা 3000 টাকা করে সমান মাসিক কিস্তিতে পরিশোধ করবে। যেহেতু বাকি টাকা 3000 টাকা করে সমান মাসিক কিস্তিতে পরিশোধ করছে, আমরা কিন্তু এই যে 3000টা পরবর্তী যে বাকি অংশ ছিল সেই টাকার উপরে এনেছি। তাহলে বাকি টাকা কত ছিল? 1,34,850। 1,34,850, এই দুইটা যোগ করো। 1,34,850 যোগ 37,500, 1,72,350। এইখানে হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমি যদি বিকল্প 1 গ্রহণ করি, একসাথে 1,50,000 টাকা দিয়ে বাইকটা আমি ক্রয় করতে পারবো, বা বাইকের কথাই তো বলেছে, হ্যাঁ মোটরসাইকেল, বাইকটা কিনতে পারবো। আর সেকেন্ড বিকল্প হচ্ছে বা সেকেন্ড অপশন হচ্ছে আমার, আমি যদি ডাউন পেমেন্টে যাই এবং কিস্তি দিয়ে পরিশোধ করি, তখন আমাকে আলটিমেটলি পরিশোধ করতে হবে 1,72,350 টাকা। এখানে দেখো প্রায় 22,350 টাকা তোমাকে বেশি দিতে হবে যদি তুমি ডাউন পেমেন্টে বা কিস্তির মাধ্যমে বাইকটা কিনতে চাও। এখানে হচ্ছে দুইটা অপশন। তাহলে তোমার তো অবশ্যই 1,50,000 টাকা দিয়ে বাইকটা কিনা যুক্তিযুক্ত, কারণ হচ্ছে তুমি যদি কিস্তিতে যাও তখন তোমার 1,72,350 টাকা পরিশোধ করতে হবে এবং তোমার এখানে 22,350 টাকা এক্সট্রা টাকা দিতে হবে। বুঝতে পেরেছি? এখন যদি তোমাকে বলে যে কোন বিকল্পটি আমার কাছে গ্রহণ করা উচিত, তখন কিন্তু আমার উত্তরটা চলে আসবে যে আমরা বিকল্প 1 বা হচ্ছে এককালীন 1,50,000 টাকা জমা দিয়ে, অর্থাৎ প্রথম বিকল্প যেটা প্রশ্নে দেওয়া আছে, 1,50,000 টাকা জমা দিয়ে বা নগদ পরিশোধ করে মোটরসাইকেলটি ক্রয় করব। বুঝতে পেরেছি? তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য, তার পরবর্তীতে দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন বাজেটিং, এই অধ্যায়গুলা যেন আমাদের একদম A to Z সব পড়া থাকে। তোমাদের এইচএসসিতে যদি প্রশ্ন স্কিপও করে, ধরো ম্যাথ থেকে আমি এত প্রশ্ন দিব না, ফার্স্ট অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিয়ে দিব, আর বাকি যে হচ্ছে তোমার 9টা প্রশ্ন, মোট 11টা প্রশ্ন হয়তো তোমাদের, তাই না, সৃজনশীলে? এই 9টা প্রশ্ন আমি তোমার হচ্ছে ম্যাথ থেকে দিব। তখন কিন্তু অর্থের সময় মূল্য থেকে খুব ইজিলি 2টা প্রশ্ন করা যায়, 2টা থেকে 3টা প্রশ্ন করা যায়। এই যে অর্থের সময় মূল্য, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন বাজেটিং, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবেই, এবং এই 3টা অধ্যায় মিলে অ্যাটলিস্ট তোমার 5টা বা 6টা প্রশ্ন আসবে। এই 3টা অধ্যায় থেকে 5টা অথবা 6টা প্রশ্ন আসবে। তো এই 3টা অধ্যায় যদি আমি খুব ভালোভাবে করতে পারি, ফাইন্যান্সে প্লাস তোলা কিন্তু গাহামরি খুব কঠিন না। এবং তোমাদেরকে দেখিয়েছি ম্যাথগুলা তুমি এমনভাবে করবা, এখানে মার্কস কাটার কোনো অপশনই থাকবে না। টিচাররা যেন দেখে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য থাকে। আর থিওরি বেসড যে সাবজেক্টগুলো আমাদের আছে, ধরো ম্যানেজমেন্ট হইতে পারে, মার্কেটিং হইতে পারে, ঠিক না? তো এইগুলোতে তুমি যত সুন্দর করে বা গুছিয়ে লেখো, তোমাকে কিন্তু সৃজনশীলে 10-এ 10 দিবে না। দেয় না হচ্ছে এরকম বলা যায় না, কিন্তু এটা খুব রেয়ার। এবং সৃজনশীল কিভাবে লিখতে হবে, কিভাবে পার্ট বাই পার্ট একদম সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ম্যানেজমেন্টের একটা ক্লাসে আলাপ করেছিলাম, এবং ফাইন্যান্সেরও ব্যাংকিং পার্ট যখন করেছিলাম ওইখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আমরা যখন থিওরি বেসড কোনো সাবজেক্টে সৃজনশীল লিখতে যাব, তখন ওইগুলো যেন স্টেপ বাই স্টেপ এবং সুন্দরভাবে, যে তথ্যগুলো আমার কাছে চাওয়া হয়েছে বা উদ্দীপকের সাথে কোনো সামঞ্জস্যতা আছে কিনা, তোমার মতামতের উপর ভিত্তি করে ব্যাখ্যা করো, এই বিষয়গুলো যেভাবে প্রশ্নে চাওয়া হয় ওইভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? নাহলে কিন্তু হচ্ছে তুমি যদি তোমার মতো ইচ্ছা করে উদ্দীপক একবার সোজা করে লিখেছো, একবার শেষ থেকে আবার প্রথম পর্যন্ত লিখেছো, উদ্দীপকটা ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিয়ে আসো, তখন কিন্তু আলটিমেটলি মার্কসটা পাবা না। তো যেহেতু আমার থিওরি বেসড সাবজেক্টে প্লাস তোলে একটু কঠিন হয়ে যায়, কঠিন হলেও আমার জন্য সুন্দরভাবে আমি লিখে আসতে পারি, বা হচ্ছে টিচাররা দেখে মার্কস দেওয়ার জন্য বাধ্য থাকে, ওইভাবে আমার লিখতে হবে। বুঝতে পেরেছি? ফাইন্যান্সের আমরা যে ব্যাংকিং বিমা সেকেন্ড পার্ট কি আছে, ব্যাংকিং এবং হচ্ছে বিমা, এটা শেষ করেছি বইটা, বা হচ্ছে যেই অধ্যায়গুলো আমাদের এইচএসসিতে আসবে
ব্যাংকিং ও বিমা এই সংক্রান্ত যেই অধ্যায়গুলো আছে, তোমাদের তো এখন শর্ট সিলেবাস, করোনাকালীন সময়ে যে শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসে এখনো পরীক্ষা হচ্ছে। তো শর্ট সিলেবাসে কিন্তু তোমার অনেক অধ্যায় কমিয়ে দিয়েছে। যেমন আমাদের তুমি যদি ফার্স্ট পার্টে দেখো, এখানে তোমার 3টা থেকে 4টা অধ্যায় কিন্তু নাই, যেগুলো হচ্ছে ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, নগদ প্রবাহ বিবরণী থেকে ধরে আরো হচ্ছে কয়েকটা অধ্যায় আছে, এই বিষয়গুলো তোমাদের স্কিপ করা হয়েছে, এখানে অধ্যায়গুলো নেই। তো এইগুলা 26 ব্যাচে যারা আছো তাদের থাকতে পারে, 25 ব্যাচের তো নেই, তোমাদের তো সামনে পরীক্ষা। 26 ব্যাচের যদি থাকে, আমরা হচ্ছে পুনরায় যে অধ্যায়গুলো বাকি গিয়েছিল বা বাদ গেছে ওইগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেব। এবং এসএসসি 25 ব্যাচ যারা আছো তোমাদের তো কিছুদিন পর থেকে হচ্ছে অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি এইচএসসি কেন্দ্রিক ক্লাস নেওয়ার জন্য, যে টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা বেশি পরীক্ষায় আসে আমরা হচ্ছে বোর্ড কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করছি, বা বোর্ড যে স্ট্যান্ডার্ডে কোয়েশন করে ওই স্ট্যান্ডার্ডে কোয়েশনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি একটু নিয়মিত পড়াশোনা করতে পারো এবং হচ্ছে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ আশা করছি এসএসসিতে ক্লাস ছাড়া খুব একটা কঠিন হবে না। কিন্তু পড়তে হবে, জাস্ট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে আবার তুমি যদি ক্লাস না পাও তখন কিন্তু আবার দোষ দেওয়াটা যায় না, কেমন দেখা যায়। ধরো আমরা পড়াচ্ছি, জাস্ট ক্লাস পর্যন্ত করেছো, তুমি বাসায় আর কোনো পড়াশোনা করলে না, তখন কিন্তু আলটিমেটলি তোমার প্রিপারেশনটা গোছানো হবে না। আমি বলে দিচ্ছি কেন, তুমি জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করলা, এই পর্যন্ত শেষ, পরে বাসায় গিয়ে আর কোনো পড়াশোনা করলা না, তখন কিন্তু তোমার প্রিপারেশনটা হবে না। তুমি আমরা যে টপিকগুলো ধরে দিচ্ছি এর সাথে আনুষঙ্গিক কি কি আছে তোমার খুঁজে বের করতে হবে, তুমি বাসায় বসে বসে প্রিপারেশন নাও। তোমার ওই প্রিপারেশনের যদি কোনো সমস্যা থাকে আমাদের জানালেই কিন্তু আমরা সেগুলো সলভ করে দিচ্ছি, ঠিক না? তো এখন তোমার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, আর আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন টপিক ধরে দেওয়া আর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা, এগুলো কিন্তু করে দিচ্ছি, কিন্তু অবশ্যই তোমাদের বাসায় পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছি? এর পরবর্তীতে আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই, চলো। দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে কি বলা হয়েছে দেখো। ওয়াই লিমিটেড একটি নতুন প্রকল্পের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। প্রকল্পটির সংস্থাপন ব্যয় 10,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, কর হার 50%। প্রকল্পটির নগদ প্রবাহ নিম্নরূপ। আচ্ছা, নগদ প্রবাহ দেখো, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর 20,000 টাকা করে, প্রত্যেকটা 20,000 টাকা করে। অর্থাৎ আমরা যখন মূলধন বাজেটিং করেছিলাম, আচ্ছা আগে প্রশ্ন দেখি পরে তোমার এটা ব্যাখ্যা দিই। প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করো। এখন তোমরা শোনো, যখন আমরা মূলধন বাজেটিং করেছিলাম তখন কিন্তু পেব্যাক সময় বলো, পিবিপি বলো, এনপিভি বলো, আমরা দুইটাতেই সমান এবং হচ্ছে অসমান নগদ প্রবাহের আলাদা আলাদা সূত্র দেখেছিলাম, তাই না? সমান এবং অসমান নগদ প্রবাহের। এখানে দেখো আমাদের নগদ প্রবাহগুলা প্রথম বছর, দ্বিতীয় বছর থেকে ধরে একদম পঞ্চম বছর পর্যন্ত সমান হারে আসছে, 20,000 টাকা করে আসছে। এখানে কিন্তু অসমান নগদ প্রবাহ না, সমান নগদ প্রবাহ। সমান নগদ প্রবাহের ক্ষেত্রে সূত্র একটা ব্যবহার করতে হয়, আর নগদ প্রবাহটা যদি অসমান হয় তখন সূত্র আরেকটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমার পেব্যাক সময় নির্ণয় করো। সমান নগদ প্রবাহের আলোকে যদি আমি পেব্যাক সময় নির্ণয় করতে চাই তখন আমাদের সূত্রটা কি হবে? আমরা হচ্ছে গ নম্বর প্রশ্নটা করি। কি ছিল আমার সমান নগদ প্রবাহের ক্ষেত্রে? প্রাথমিক বিনিয়োগ বাই বার্ষিক নগদ অন্তঃপ্রবাহ। তাহলে আমার প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ কত আছে? নতুন প্রকল্পের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাই, এটাই তো আমার প্রাথমিক বিনিয়োগ। 1 লক্ষ টাকা আমি বিনিয়োগ করতে চাচ্ছি, আর নগদান্ত প্রবাহ প্রতি বছর হচ্ছে 20,000 টাকা করে, 5 বছর। তাহলে আমার পিবিপি কত বের হলো? পিবিপি বের হয়েছে আমার 5 বছর। অর্থাৎ আমার যে বিনিয়োজিত টাকাটা আছে 1 লক্ষ টাকা, এটা 5 বছর সময়ে ফেরত আসবে। 5 বছর সময় এটা আমার কি ফেরত আসবে।
বুঝতে পেরেছি? এর পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে এটা দেখি আমরা। চলো, এটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। চলে যাবা? আচ্ছা, সমস্যা নেই। হলে ওকে, সমস্যা নেই, দেখা হবে, সমস্যা নেই। কালকে এসো তাহলে। হ্যাঁ, আমাদের তো ক্লাস নেই, তবে আসতে পারো, মাসুম ভাই থাকবে, অনেক পাবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, যদি বাট্টার হার 10% হয়, বাট্টার হার 10% হয়, তবে এনপিভি এর মাধ্যমে প্রকল্পটির গ্রহণযোগ্যতা মূল্যায়ন করো। এনপিভি, এবং এখানে বলে দিয়েছে তোমার বাট্টার হার 10%। বাট্টার হার কত? 10%। তাহলে সমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা যদি এনপিভি নির্ণয় করতে যাই, তখন কিন্তু আমাদের ওইটা আর হবে না যে CF বাই 1 প্লাস K হোল টু দ্য পাওয়ার n, এভাবে হচ্ছে n সংখ্যক বছর বা হচ্ছে 5 বার লিখবো, ওইটা লেখা যাবে না। এখানে আমাদের সমান নগদ প্রবাহের ক্ষেত্রে যে এনপিভি সূত্রটি ইউজ করতে হবে, এটা আমরা করি। দেখো, এনপিভি ও লেখা যায়, এটা ছিল আমাদের সূত্র। NPV is equal to CF by 1 minus 1 by 1 plus K whole to the power n by K minus CFO, বা হচ্ছে আউটফ্লো যেটাকে আমরা বলি, CFO বা যেটাকে আমরা আউটফ্লো বলি। তো এখানে হচ্ছে আমরা এখানে দিয়ে মানগুলো লিখি। এখানে আমাদের CF বা হচ্ছে নগদ প্রবাহ, আন্তঃপ্রবাহ কত আছে? 20,000। তার পরবর্তীতে কে আছে কত? বলেছে বাট্টার হার 10%, কে হচ্ছে 10% বা 0.10। তারপর এন আছে কত বছর? এন বলেছে তোমার 5 বছর। তারপর হচ্ছে আর কি আছে? CFO বা ক্যাশ আউটফ্লো বা প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ কত টাকা? 1 লক্ষ টাকা। এই তো আমাদের সূত্র দিয়ে এগুলাই চেয়েছে, আমাদের সূত্র এগুলাই চেয়েছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, CF হচ্ছে 20,000, 1 মাইনাস 1 বাই 1 যোগ কে হচ্ছে কত পার্সেন্ট? 0.10। এন হচ্ছে তোমার 5 বছর, 0.10 মাইনাস 1 লক্ষ। সেম ওয়েতে 20,000, 1 মাইনাস 1.10 কে 5 বার গুণ দাও, 1.10 কে 5 বার গুণ দাও, কত আসে? 1.10 কে 5 বার গুণ করলে কত আসে? এক 1.6105। আচ্ছা, এরপর আমরা এখানে চলে আসি, যেহেতু আমাদের জায়গা নেই। 20,000
এক মাইনাস, এটা ভাগ যদি দেই, ভাগ দিলে 1/1.6105, 6105, তাহলে আসে কত? 0.6209, আর নিচে হচ্ছে 0.10 মাইনাস 1,00,000। বিশ হাজার, এটা আমরা মাইনাস করি 1 মাইনাস 0.6209, 0.3791, নিচে হচ্ছে 0.10 মাইনাস 1,00,000। 20,000 গুণ 0.3791 ভাগ 0.10, 3.3791 মাইনাস 1,00,000। তাহলে 20,000 সাথে এটা গুণ করলে কত হয়? 75,820, তাই তো? ঠিক আছে, ক্যালকুলেশন এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝতে পেরেছি, ক্যালকুলেশন ঠিক আছে। দেখো এইখানে যদি আবার তোমরা ভুল করো তাহলে কিন্তু আমার পুরো ম্যাথ ভুল হবে। 1.10কে 5 বার, যে সবকিছু ঠিকঠাক থাকে ক্যালকুলেশন তাহলে ঠিক আছে। মাইনাস 1,00,000 কত আসে? 1,00,000 মাইনাস 75,820, 24,180, 24,180। এক ভাগ 1.610, বৃত্তির 4 নাম্বার, বৃত্তির যে ম্যাথ দিয়েছিলাম এগুলো তো এখন আমার কাছে নাই, আগে তো স্টোরেজ থেকে দিয়েছিলাম। তোমাদের জন্য একটা পোস্ট করেছিলাম, ওইখানে আমি কোনো রেসপন্স পাইনি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তোমাদের জন্যই মেইনলি হচ্ছে আমি একটা সলভ ক্লাসের পোস্ট করেছিলাম যে যার কি সমস্যা আছে, কারণ আমি যে স্টোরেজগুলো রেখেছিলাম তোমাদের কিন্তু দেখবা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো তুলে নিয়ে এসে তোমাদের হোমওয়ার্ক পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন তোমরা বললো সলভ ক্লাস দেন, সলভ ক্লাস দিলাম, কিন্তু এর বিপরীতে কোনো রেসপন্স আমি পাইনি, যার পরিবর্তে আমরা কোনো সলভ ক্লাস দিইনি, আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ক্লাসে চলে আসছি। তো যদি বৃত্তির ম্যাথে সমস্যা থাকে এটা দিয়ে রাখো, এটা হচ্ছে আমরা দিব, কারণ এখন এই পর্যায়ে বৃত্তির ম্যাথের যে লেকচারটা পড়িয়েছিলাম ওইটা আমার কাছে নেই, ওই স্টোরেজটা হচ্ছে দেখা লাগবে, প্লাস তোমার যে সমস্যাটা আছে তুমি হচ্ছে আমাদের এখানে কমেন্ট করে দিলেই কিন্তু আমরা আজকে সলভ করে দিতাম। আমি এই পর্যন্ত বা হচ্ছে ক্লাস নেওয়ার আগ পর্যন্ত আমি কমেন্টগুলো চেক করছি যে এখন পর্যন্ত কোনো সমস্যা আসে কিনা, কিন্তু এটাও ভালো যে এই পর্যন্ত কোনো সমস্যা আসে নাই, আই গেস সবাই হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছে। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে না, আমার স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করছে বা এই পর্যন্ত সমস্যার সৃষ্টি হয়নি, না হলেই তো ভালো, আমার স্টুডেন্টরা বুঝতে পারছে। তো এই ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2023-এর ম্যাথ, দিনাজপুর বোর্ড 2023-এর ম্যাথ। হ্যাঁ, খাইফা আফরিন বলেছে জাস্ট বৃত্তির ম্যাথ, বৃত্তির ম্যাথ না বলে আমাকে হচ্ছে ম্যাথটা দিতে হবে, আমাকে ম্যাথটা দিতে হবে যে আমার এই ম্যাথের সমস্যা। চিরস্থায়ী বৃত্তি পারপিচুইটিটা এ বাই আই, চিরস্থায়ী বৃত্তি পারপিচুইটি বা হচ্ছে যেটা আমরা বের করি পারপিচুইটির, এটা হচ্ছে এ বাই আই দিয়ে বের করব। চিরস্থায়ী বৃত্তির পরিমাণটা এখানে এতে বসাবো এবং আই হচ্ছে আমার যে সুদের বা পার্সেন্টেজ হার থাকবে এটা, এটা বুঝাচ্ছ? তো 10% বাট্রার হারে হচ্ছে আমরা এটা হচ্ছে একটু মুছে দেই, আমার প্রশ্নটা নিয়ে আসি এখানে।
এখানে দেখো বাট্টার হার যদি 10% হয় এনপিভির মাধ্যমে প্রকল্পটি গ্রহণ করা হবে কি না, আমার হচ্ছে প্রশ্ন ছিল এইটা। তো বাট্টার হার 10% আমার 24,000 আছে, এবং এনপিভি যদি ঋণাত্মকে না যায়, বা হচ্ছে এখানে তো এটা ঋণাত্মকে চলে আসছে, এনপিভি যদি ঋণাত্মকে না যায়, আবার এটা হচ্ছে ঋণাত্মকে আসছে 1,000, 1 লাখের আগে হচ্ছে মাইনাস, তো যেহেতু ঋণাত্মকে মান আসছে তো এটা আমি গ্রহণ করব না। ঠিক আছে, এনপিভি অলওয়েজ পজিটিভ, এবং শূন্য হলে তো ব্যবস্থাপকের উপর ডিপেন্ড করে যে এটা গ্রহণ করা যায় কি গ্রহণ করা যায় না। ঠিক আছে, তো আজকে কাইন্ড অফ আমাদের প্রশ্নগুলো এইগুলাই ছিল। ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের যে ম্যাথগুলো ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এখান থেকে ম্যাথগুলো কোন সিস্টেমে আসে বা স্ট্যান্ডার্ড কি হয়, আহামরি কিন্তু কঠিন প্রশ্ন এইচএসসি বোর্ড কোশ্চেনে দেয় না। তোমরা যেটা চিন্তা করো সব সময়, আমাদের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, আমি অ্যাডমিশন সিজনে অনেক স্টুডেন্ট পাই যারা হচ্ছে নিয়মিত পড়াশোনার বাইরে খুব ডিপলি পড়াশোনা করতে যায়, কিন্তু হচ্ছে বেসিক যে তথ্যগুলো থাকে এগুলাই তার মাথায় থাকে না। তো এটা হচ্ছে একটা রং আইডিয়া হইতে পারে একজন স্টুডেন্টের জন্য। তুমি যদি বেসিক স্ট্রং রেখে যে প্রশ্নগুলো বিগত সালে বোর্ড কোয়েশ্চেন আসছে এগুলো সলভ করতে পারো, এবং বইয়ের ম্যাথগুলো সলভ করতে পারো, আশা করছি খুব একটা সমস্যা হবে না। এখন বাজারে ধরো অনেক ধরনের বই আছে, এখন এক এক ধরনের বই কিনে তুমি যদি ম্যাথগুলো দেখে কনফিউজড হয়ে যাও, ডিপ্রেসড হয়ে যাও, তখন কিন্তু আলটিমেটলি লসটা তোমারই। তুমি বাসায় চেষ্টা করো, না থাকলে আমরা অবশ্যই যে তোমাদের সলভ ক্লাসের জন্য পোস্ট করছি, কিন্তু হচ্ছে এই পর্যন্ত যেহেতু রেসপন্স পাই না, আই গেস সবাই খুব ভালো প্রিপারেশন নিচ্ছে, এইটুক তো হচ্ছে আমরা ধারণা করতে পারি, তাই না? যেহেতু কালকে রাত 12টার দিকে করেছিলাম, আজকে প্রায় হচ্ছে ধরো সন্ধ্যা প্রায় 16-18 ঘন্টা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তেমন রেসপন্স নাই, কোনো সমস্যা নেই। এটা মানে আলহামদুলিল্লাহ যে ছাত্ররা পড়াশোনা করতে পারছে, বা হচ্ছে যে ম্যাথগুলো করেছে এগুলো তাদের কাছে সলভ হয়েছে। তো এই তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালোভাবে একটু পড়াশোনা করো, তোমাদের সাথে মেবি হচ্ছে আর দেখা হবে না, আর হচ্ছে আমাদের তেমন ক্লাস নেই, জাস্ট এমনি লাইভ ক্লাসে দেখা হইতে পারে, এছাড়া ওইভাবে আর দেখা হওয়ার সুযোগ নেই। ফিনান্সের ক্লাস এই পর্যন্ত ছিল, সবাই যে ম্যাথগুলো পড়িয়েছি, পাশাপাশি সেকেন্ড পার্টের যে টপিকগুলো পড়েছি এগুলো বাসায় একটু পড়ো নিয়মিত, এবং এক্সট্রা কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাদের গ্রুপ আছে বা পেজ আছে, পেজে জানাও, আমরা তো অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তবে হচ্ছে একটু নিয়মিত পড়াশোনা করলে এগুলো হয়ে যায়, তোমরা হচ্ছে বাসায় একটু পড়াশোনা করো, এবং যে সময়টুকু আছে বলবো একটু প্রপার ওয়েতে কাজে লাগাও, একটু ঘোরাফেরা কমিয়ে দাও। আবার ঈদ আসছে, ঈদেও হচ্ছে একটু বুঝে শুনে, ঠিক আছে, এবং সুস্থ থেকে, এমন কিছু করো না যে নিজে অসুস্থ হয়ে যাও। তো সব কিছু দেখে শুনে পার করো। অ্যাডভান্স হচ্ছে ঈদ মোবারক জানিয়ে গেলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ এইচএসসির পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।